নমস্কার, আপনারা দেখছেন ডি বাংলা নিউজ। আমি কুমারকান্ত ভট্টাচার্য আপনাদের সঙ্গে আপনাদের প্রোগ্রাম সোজা কথা সোজাসুজিতে। আজকে যদি হঠাৎ করে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে, আপনারা ভাবুন তো তৃতীয় বিশ্বযুদ্ধটা ঠিক কিভাবে লাগতে পারে। বোমা গুলির লড়াই, পরমাণু ফেলে দেবে, পরমাণু বোম আসবে? তা কিন্তু হবে না, কারণ প্রত্যেকটা দেশেরই তার নিজের দেশ নিয়েও চিন্তা আছে। এখন লড়াই অর্থনৈতিক লড়াই। এই অর্থনৈতিক লড়াইটা কি, এটা বহুকাল আগে চাণক্য বুঝে গেছিলেন। তার নীতিশাস্ত্রে তিনি শুরু করে যেটা লিখেছিলেন, সেখানে গিয়ে যদি ভাবা যায় তো চাণক্য নীতি বলতে আমরা যেটা বুঝি সেটা কৌটিল্যের অর্থশাস্ত্র। এবার প্রশ্ন হচ্ছে অর্থশাস্ত্র কি? অর্থশাস্ত্র হচ্ছে পিওর পলিটিক্স, আর আমরা যেটা অর্থশাস্ত্র এখন বুঝি সেটা হচ্ছে বার্তাশাস্ত্র। এই অর্থশাস্ত্র আর বার্তাশাস্ত্রের পার্থক্য কি? অর্থশাস্ত্রে পলিটিক্সের যে ব্যাপার তা সম্পূর্ণ বিশাল বিস্তৃতভাবে রয়েছে, আর সেখান থেকে একটা অংশ সেটা হলো বার্তাশাস্ত্র, যেটা এখনকার আমরা অর্থশাস্ত্র বুঝি। যেমন আগেকার দিনে যেটা ছিল চাষবাস, পশুপালন, ব্যবসা বাণিজ্য, তার থেকে আয়, সেই আয়ের আবার রাজ্যের মধ্যে প্রয়োগ, এগুলোকে অন্নিক্ষিকী বার্তা এসব বলা হতো। যোগক্ষেম, আপনারা নিশ্চয়ই বাড়িতে সবারই এলআইসি করা আছে। এলআইসি দেখবেন একটা প্রদীপ চিহ্ন আছে, তার পাশে দুটো হাত, আর তার তলায় একটা ইয়ে দেওয়া আছে, লোগো দেওয়া আছে, সেটা হলো যোগক্ষেমম বহাম্যহম, অর্থাৎ এই উদ্বৃত্ত আয়কে সঠিক পথে প্রয়োগ করাকেই বলা হয় যোগক্ষেমম বহাম্যহম। তো আমাদের এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, যত ভালো যত বড় দেশই হোক না কেন, তারা মহান মহান পরমাণু অস্ত্র, হাইড্রোজেন বোমা সব রাখবে, কিন্তু প্রয়োগ কতখানি করবে খুবই সন্দেহের বিষয়। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে প্রধান লড়াই যেটা হবে সেটা হচ্ছে আদি লড়াই যেটা শুরু হয়েছিল, সেটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এই লড়াইয়ের মূল বিষয়বস্তুটা কি না, অর্থ। কোথা থেকে কত বেশি অর্থ উপার্জন করা যায়। আগে এক রাষ্ট্র এক রাজ্য অন্য রাজ্যের ওপরে ঝাঁপিয়ে পড়তো, তাদের লুণ্ঠন চালাতো, আবার অনেক সময় ছেড়েও দিত। তখন করদ রাজ্য তৈরি হয়েছিল। করদ রাজ্য কি, বছরে আমাকে এতগুলো টাকা দিলে আমি তোমার রাজ্য আর আক্রমণ করব না, বিনিময়ে প্রতিরক্ষা দেবো। আপনি ঘুরে ফিরে দেখুন, এখনকার দিনেও কিন্তু সেইটাই হয়, এবং সেইটা হয় বলেই আপনি দেখুন মানে অনেক অনেক রাষ্ট্র একটা রাষ্ট্রের ঘোঁট তৈরি হয়েছে। যেমন ন্যাটো, সেখানে ইউরোপিয়ান 30টা দেশ, আবার ওদিকে সঙ্গে আমেরিকা, আবার এদিকে দেখুন আরেকটা রাষ্ট্র তৈরি আছে, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়ারও আবার একটা 8খানা 9খানা দেশ নিয়ে তারও একখানা সংগঠন আছে। এদিকে আছে আমাদের ভারতীয় প্রশান্ত মহাসাগরে চীনকে আটকাবার জন্য আমেরিকার তৈরি করা কোয়াড, অর্থাৎ কোয়াড্রিল্যাটারাল একটা সংগঠন। সেখানে কে কে আছে? ভারত, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা। এখন প্রশান্ত মহাসাগরের এই পারে এসে অস্ট্রেলিয়া রয়েছে, জাপান রয়েছে, এদিকে ভারত রয়েছে, ঠিক আছে, কিন্তু অত দূর থেকে আমেরিকা কেন আছে? আমেরিকার উদ্যোগেই বা কেন? মূল হচ্ছে যে চীনকে কোনোভাবে ঠেকাতে হবে, কারণ চীন আমেরিকার বুকে চীন চীন করে ব্যথা দিচ্ছে। কারণ যেভাবে চীন ধীরে ধীরে অর্থনীতিতে ঘুল পোকার মতো পুরো বিশ্বের অর্থনীতিকে খেয়ে নিচ্ছে, সেই ভয়টা কিন্তু আমেরিকার আজকেও যায়নি, ভবিষ্যতেও যাবে না। এবং আজকে চীনের এতখানি পতনের মূল কারণও কিন্তু সেই আমেরিকা। আজকে ভারতে অ্যাপেল চলে এলো, ফক্সকন চলে এলো। এই ফক্সকন কোথাকার কোম্পানি না, তাইওয়ানের কোম্পানি। তা এরা ভারতে চলে এলো ভারতের অ্যাগ্রেসিভ মুডস দেখে, এবং সেখানে ভারতের আত্মনির্ভর যোজনা দেখে। তা এই যে চলে এলো, এটা কি ভাবছেন শুধুমাত্র আত্মনির্ভর যোজনা দেখে বা ভারতের বাড়তি অর্থনীতি দেখে? এই বাড়তি অর্থনীতিটা যতটা না ভারতের নিজস্ব, তা এটা ক্রিয়েটেড। কারণ আমেরিকা নিজের 1 নম্বর স্থান শক্তিতে কখনোই হারাতে চায় না, আর হারাতে চায় না বলেই আমেরিকা কি করে না, সবসময় দ্বিতীয় শক্তিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে।
সেখানে পিছন থেকে একে একে অন্য শক্তিকে তুলে আনে। এবার অন্য শক্তিকে তুলে আনবো বললেই তো হলো না। ভারত চাইলে, আমেরিকা চাইলে পাকিস্তানকে এক্ষুনি এক্ষুনি তুলে আনতে পারবে না, বা আমেরিকা চাইলে শ্রীলঙ্কাকে তুলিয়ে আনতে পারবে না। তার আনবেটাকে যার মধ্যে আত্মশক্তি আছে, বিকাশের সম্ভাবনা আছে, তার জন্য। আজকে খুব খুশি হওয়ার কারণ নেই যে আমেরিকা আমাদের খুব বড় বন্ধু। আজকে বন্ধু, কালকে যদি ভারত একটা বড় জায়গায় পৌঁছে যায়, এই বন্ধুই শত্রু হয়ে দেখা দিতে পারে। তখন একটা শত্রুতার পথ খুঁজতে থাকবে। আন্তর্জাতিকে কেউ কারুর চিরস্থায়ী বন্ধু হয় না, আবার চিরস্থায়ী শত্রুও হয় না। 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধে আমেরিকা সর্বতোভাবে পাকিস্তানকে সাহায্য করেছিল এবং তাদের যুদ্ধ জাহাজ পাঠিয়েও দিয়েছিল। তার আগেই রাশিয়ান যুদ্ধ জাহাজ যদি ভারতে না এসে পৌঁছতো, তাহলে বা রাশিয়ান সহায়তা ভারতে এসে না পৌঁছতো, তাহলে কিন্তু ভারতের সঙ্গে আমেরিকার প্রত্যক্ষ যুদ্ধটা শুরুই হয়ে যেত। আর এই জন্য এই যুদ্ধটাকে মানে সেই সময় বলে না, একাধিকবার বহু ক্ষেত্রে আমেরিকা ভারতের সঙ্গে এই বিরোধিতাটা করেছে। আবার ওইদিকে দেখুন, বহু এমনও ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আমেরিকা ভারতের সাহায্যও করেছে, এবং সাহায্যটা কখন করেছে? যখন নিজেদের লাভ আছে। রাশিয়াও কিন্তু এর বাইরে না। রাশিয়া আজকে যার সঙ্গে ভারতের সঙ্গে বহুবার সহায়তা করেছে, তবে রাশিয়ার একটা নৈতিক জোর অবশ্যই আছে, মানতেই হবে। রাশিয়া যবে থেকে ভারতের মিত্রতা রেখেছে, ভারতে প্রচুর লৌহ উৎপাদনে, কয়লা উৎপাদনে, বহু শিল্পক্ষেত্রে, বাঁধ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে যেমন সহায়তা করেছে, ঠিক তেমনি ভারতের অর্থনীতিতে গ্রোথ দেওয়ার জন্য রাশিয়ার অবদানকে অস্বীকার করা যায় না। কিন্তু কেন করেছে? তার কারণ ওই একটাই, আন্তর্জাতিক ব্যালেন্সটাকে ঠিক করে রাখার জন্য, অর্থাৎ নিজের শক্তি বাড়িয়ে রাখার জন্য। কারণ প্রকৃত অর্থে আমেরিকার প্রকৃত যে শত্রু বলতে গেলে, মানে যখন বাইপোলার লড়াইটা ছিল, ঠান্ডা যুদ্ধ ছিল, তখন আমেরিকার প্রকৃত টক্কর দেওয়ার মতো ক্ষমতা একমাত্র রাশিয়ারই ছিল। সে পারমাণবিক শক্তি হোক, অর্থনৈতিক শক্তি হোক, এবং পৃথিবীর এখন অব্দি মানে যে দেশ থেকে 16টা দেশ কেটে বাদ হয়ে গেছে, তারপরও পৃথিবীর একমাত্র সব থেকে বড় দেশ রাশিয়া। তার বিশাল বিস্তৃতি, তার বিশাল স্থলভাগ, তার বিশাল জলভাগ, তার সেখানে এই ধরুন প্রেরি অঞ্চলের খাদ্য, অর্থাৎ ওদিকে ধরুন সেখানে রয়েছে এই এই যে ইউক্রেন এবং রাশিয়ার যৌথ একটা বিপুল পরিমাণ খাদ্য ভাণ্ডার আর কি সারা বিশ্বকে তারা দিয়ে চলেছে। তাদের ব্যবসাটাও দরকার আছে। আজকে রাশিয়ার খাবার নেব না, এটা বলতে পারবে কারা? রাশিয়া খাবার যেহেতু মানে তাদের সাপ্লাই বন্ধ হয়ে গেছে, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা এসে গেছে। তাই একদিকে আমেরিকা যেমন শক্তিতে সুপার পাওয়ার হয়েছে, রাশিয়াও যেমন হয়েছে, কিন্তু আমেরিকা অনেক বেশি এগিয়ে গেছে। পরমাণুর সংখ্যায় রাশিয়ার আছে আমেরিকার থেকে বেশি সংখ্যক পরমাণু বোম। মানে রাশিয়ার কাছে যদি 7,000 প্লাস থাকে, তো আমেরিকার কাছে 6,000 প্লাস। কিন্তু সেটা শেষ কথা না। তাই এই ক্ষেত্রে যেটা বিষয়, সেটা হলো রাশিয়া অন্যদিক থেকে নিজেকে অত্যন্ত আত্মনির্ভর এবং শক্তিশালী করে রেখেছে, সেটা হচ্ছে ক্রুড অয়েল। আমেরিকার যে পরিমাণ নিজস্ব ক্রুড অয়েল তৈরি হয়, সেটা আমেরিকাতে শোধন হয় কম, সেটা বাইরে যায় শোধন হতে। রাশিয়ারও তাই। এইবার সেটা সুযোগটা ভারতবর্ষ নিয়েছে, এবং ভারতবর্ষে প্রচুর সংশোধনাগার আছে, এই তেলে শোধন হয়, এবং সেগুলো শোধন হয়ে বাইরেই চলে যায় আবার, তো দেশের প্রয়োজন মিটিয়ে। তা আমেরিকা কি করতে পারতো না? পারলে পারতো, কিন্তু তাদের সমস্তটা করবার জন্য ওখানে তাদের ততটা দরকার নেই, যেটা তাদের অন্য দিক দিয়ে পোষায়। রাশিয়াও করতে পারতো, এবং পৃথিবীর বিপুল পরিমাণ তেলের ভান্ডার রাশিয়ার একার কাছে আছে। এইবার এছাড়া অন্যান্য দেশ আছে, ইরান আছে, ইরাক আছে, সৌদি আরব আছে, কুয়েত আছে, কাতার আছে, বাহরিন আছে, ভেনেজুয়েলা আছে। এইবার প্রশ্ন হচ্ছে,
যে আমরা তেল না হয় ওখান থেকে হলো আমেরিকা আটকে দেবে, কি আমরা রাশিয়া থেকে পাবো, রাশিয়া আটকে দেবে তো ভেনেজুয়েলা থেকে পাবো, কারুর না কারুর থেকে পাবো। কিন্তু প্রশ্ন থেকে যায় যে খাদ্য ভাণ্ডারে আত্মশক্তি তৈরি রাখা ভীষণ দরকার। যেটা দেখুন আজকে আরব কান্ট্রিগুলো তারা খাদ্যে কিন্তু আত্মনির্ভর সহজে হতে পারছে না। তাদের ওখানে যেহেতু প্রভূত তেল উৎপন্ন হয়, তাদের হাতে প্রচুর পয়সা এসে গেছে, তারা আন্তর্জাতিক ভাবে তেলের দাম নির্ধারণ করায় রাজত্ব করে বটে, কিন্তু যদি আজকে খাদ্যের অভাব এসে যায় তাহলে এদের তেল এদের কাছেই থেকে যাবে, বিক্রি হবে না। এইবার দেখুন যখন করোনার সময় ক্রুড অয়েল বিক্রি ভীষণ কমে গেছিল, তখন এরা অতি সস্তায় ক্রুড অয়েল দিয়েও খাবার পেতে চাইছে। আবার এদিকে ভারতবর্ষ তখন যেহেতু খাদ্য ভাণ্ডারে একদম আত্মনির্ভর, তাই সেই সময় ভারত ৮০ কোটি লোককে বিনা পয়সায় একটা রেশন ব্যবস্থার চালু করে দিল। এবং সেটা দেখুন এখন কিন্তু খুব প্রয়োজন নেই, সবার যে প্রয়োজন আছে তা না, প্রয়োজন অবশ্যই একটা বিপুল সংখ্যক জনসংখ্যকের আছে, কিন্তু সবার না থাকলেও তবু তারা এই যে আমরা পাচ্ছি সরকারের কাছ থেকে, সরকার আমাদের যে বিনা পয়সায় দিচ্ছে মাসে মাসে, সেই সুযোগটা পেতে সবাই ভালোবাসে এবং অনেকের প্রয়োজন না থাকলেও তারা তোলে এবং নিজের টাকাটাকে নিজের কাছে রেখে দেয়। কিন্তু ভারতবর্ষ নিজেদের এই ৮০ কোটি লোককে খাইয়েও নিজের পয়সা নিজের কাছে আরো আয় বাড়াবার জন্য তারা বিভিন্ন দেশে তা সাপ্লাইও করছে। আজকে পৃথিবীর 40% চাল সাপ্লাই করে ভারত, একা ভারত। তাই ভারত যখন চাল রপ্তানিতে রোক লাগিয়ে দেয়, বা আজকে ধরুন পেঁয়াজের দাম বাড়ছে, পেঁয়াজের রোক লাগিয়ে দিয়েছে, আশপাশের অনেক দেশ চিল্লিয়ে উঠেছে, কারণ তারা খাদ্য শক্তিতে আত্মনির্ভর নয়। খাদ্য শক্তিতে আত্মনির্ভর হওয়াটা একটা দেশের কিন্তু প্রভূত প্রয়োজন। ঠিক তেমনি ভাবে আজকে এই যে রাশিয়ার যখন দেখলো ইন্টারন্যাশনালি ডলারটা অনেক বেশি মূল্য বেড়ে যাচ্ছে এবং সেটা তাদের হাতের বাইরে, এবং আমেরিকা এবং ওদিকে আরব কান্ট্রিগুলো সঙ্গে যখন প্যাক্ট হলো যে তারা তেল বিক্রি করলে শুধুমাত্র ডলারেই বিক্রি করবে, তেলের প্রয়োজন তো সারা বিশ্বে সবসময় ছিল, তারা বাধ্য হলো যে তারা তাদের প্রয়োজনের তেল কেনার জন্য ডলার ইউজ করবে। আর জানেন এটা তো অতি স্বাভাবিক, ইকোনমিক্সের স্বাভাবিক নিয়ম যে যে জিনিসটার চাহিদা যত বেশি তার মূল্য বৃদ্ধি হয় তত বেশি। ফলে সমগ্র বিশ্বকে ট্যাপে ফেলে দিয়ে আমেরিকান ডলারের উত্থান হতে থাকলো অস্বাভাবিকভাবে। এই ডলারটা কিভাবে ব্যবহার হয়? এই ডলারটা ব্যবহার হতো যে ডলারের টাকা, ডলার নিয়ে গিয়ে তো আপনি অন্য দেশে কিছু কিনতে যাবেন, সেরকম আছে কয়েকটা দেশ, কিন্তু বেশিরভাগ দেশেই কিন্তু ডলার দিয়ে আপনি কিছু কিনতে পারবেন না, কারণ কেউ দেবে না আপনাকে, সেই দেশের কারেন্সিতেই আপনাকে সেটা কিনতে হবে। কিন্তু আপনাকে তেলের জন্য ডলার, এইটা প্রথমে যখন চালু হলো, তেলটা এখানে কি তেল না মানে খনিজ তেল, অর্থাৎ শক্তি ক্রয়ের জন্য, শক্তি ছাড়া কোনো দেশ বাঁচবে না, নাহলে একদম সেই আদিম যুগে ফিরে যেতে হবে, তা সেটা দিয়ে শুরু হলো। তারপর আমেরিকার ভান্ডারে ওই বিভিন্ন দেশের নামে যে ডলার সঞ্চয় হলো, ডলারটা আমেরিকাতেই রইলো, ওটা বাইরে গেল না, কিন্তু বিভিন্ন দেশের নামে সঞ্চয় হলো। এইবার কি হলো, বিভিন্ন দেশ এবার একে অন্যের মধ্যে ব্যবসা করতে শুরু করলো, এই দেশেরও ডলার প্রয়োজন, ওই দেশেরও ডলার প্রয়োজন, তাই তারা কি করলো না ডলারের বিনিময়ে কেনাকাটাটা শুরু করে দিল অন্য দেশ থেকে, অর্থাৎ আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়ে গেল। যত এটা হতে থাকলো ডলারের চাহিদা আরো বাড়তে থাকলো, আর ডলারগুলো জমতে থাকলো আমেরিকার ভান্ডারেতেই। এইবার এক দেশ যখন অন্য দেশ থেকে কোনো কিছু আমদানি শুরু করলো, বিনিময় সেই দেশকে যখন ডলারে পেমেন্ট করতে গেল, তখন আমেরিকা তাদের উপর ৩% চার্জ করে দিল। এই ৩% চার্জ করায় কি হলো, আমেরিকা কিচ্ছু করলো না, ডলারটা তার কাছেই রইল, শুধু এক দেশ থেকে আরেক দেশের নামে ডলারটা পরিবর্তন হলো, আমেরিকা বসে বসে ৩% কামিয়ে ফেললো। ফলে এই ঊর্ধ্ব চাহিদার ফলে আমেরিকার ডলারের মূল্য আরো বেড়ে গেল। এইবার হঠাৎ করে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে কি হলো না, যেই মুহূর্তে ইউক্রেনকে আক্রমণ করে ফেললো, তখন আমেরিকা দেখলো এই তো একটা সুযোগ পেয়েছি পুরনো শত্রুকে বাগে আনার। তার কারণ রাশিয়া শুধুমাত্র এদিক দিয়ে আমেরিকার প্রতিদ্বন্দ্বী নয়, অস্ত্র ব্যবসায় তো রাশিয়া আমেরিকার চরম প্রতিদ্বন্দ্বী। পৃথিবীতে সর্বাধিক পরিমাণ অস্ত্র ব্যবসা করে যে দেশ তার নাম হলো আমেরিকা, আর দ্বিতীয় যে দেশ করে তার নাম রাশিয়া, এরকম ভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম করে আছে, ফ্রান্স করে। ভারত এতদিন 2021 পর্যন্ত আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ের 1% করেনি, সবে এখন 2-3% করাতেই ভারত প্রায় চতুর্থ পঞ্চম স্থানে এসে গেছে ব্যবসায়, বা সপ্তম স্থানে এসে গেছে। এইবারে
সেই ভারতও ক্রমাগত তেজস ফাইটার জেট, হাউইটজার, এইসব অর্জুন ট্যাঙ্ক, তারপর ভীষ্ম 90, এইসব অস্ত্র ব্যবসায় নেমে পড়েছে। তাই এইবার যে দেশ যত বেশি অস্ত্র দিতে পারবে, এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ভারত এবং রাশিয়ার তৈরি ব্রহ্মোস। সেই ব্রহ্মোসটা রাশিয়ার ভারতবর্ষের ব্রহ্মপুত্রের নাম থেকে এবং রাশিয়ার মস্কোভা নাম থেকে ব্রহ্মোস কথাটা এসেছে। এই ব্রহ্মোস ভারতবর্ষে শুরু হলো, কিন্তু 51% ভারতের হাতে রইল আর 49% রাশিয়ার হাতে রইল। এই 51-49-এর ভিত্তিতে যখন অস্ত্র ব্যবসাটা শুরু হলো, তখন সেই অস্ত্র ব্যবসাটায় ভারতের কর্তৃত্ব অধিক রইল এবং ভারত ক্রমাগত ব্রহ্মোসকে একের পর এক ক্রুজ মিসাইল থেকে সুপারসনিক মিসাইল, এখন হাইপারসনিক মিসাইলে উত্তরণ করে নিয়ে চলেছে। এখন ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, হাইপারসনিক মিসাইল সব ধারণা সম্পর্কে আমি ভবিষ্যতে না আলোচনা করব। যতটুকু মানে এগুলোর ব্যবহার অবশ্যই হবে, কিন্তু খুব বিশাল কিছু হবে এই মুহূর্তে তা নয়। কিন্তু আত্মরক্ষার জন্য ভারতের ব্রহ্মোস এখন সমগ্র পৃথিবীর মধ্যে আদরণীয় এবং পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুততর এবং ভয়ঙ্করতম অস্ত্র বলে মানা হয় এবং সারা বিশ্ব নিচ্ছে। যাই হোক, আমাদের বিষয় কিন্তু আন্তর্জাতিক পলিটিক্স। তো তার মধ্যে যেটা সব থেকে বিষয় হলো যে রাশিয়াকে কাউন্টার করার একটা সুযোগ পেয়ে গেল আমেরিকা। তা রাশিয়ারও প্রায় 300-400 বিলিয়ন ডলার ছিল আমেরিকার ওই ফান্ডে, যেখান থেকে রাশিয়া বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। তো রাশিয়া সেক্ষেত্রে কি করলো না, আমেরিকা কি বা আমেরিকার দল, ওই ন্যাটো, এরা সবাই মিলে কি করলো, ওদের একটা ইলেকট্রনিক্স মাধ্যম আছে যেটা সুইফট বলে। আমাদের ভারতবর্ষে যেমন ইউপিআই, মানে আমরা গুগল পে, ফোন পে ব্যবহার করি, তেমনি সুইফট বলে একটা মাধ্যম আছে, সেটা এক দেশ থেকে অন্য দেশের ব্যবসা বাণিজ্যে কাজে লাগে। সুইফট থেকে রাশিয়াকে তাড়িয়ে দিল, তাদের রাশিয়ার যে প্রাপ্য ডলারটা সেটাও জবরদখল করে নিল। যে মুহূর্তে জবরদখল করে নিল, শুরু হয়ে গেল সারা পৃথিবী জুড়ে একটা আলাদা খলবলি অবস্থা। এই খলবলি অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য যারা আমেরিকার মিত্র দেশ, তারাও ভয় পেয়ে গেল। তারা কি শুরু করলো না, তারা শুরু করলো ডলারের আধিপত্য যে করে হোক কমাতে হবে, যেটা ডি-ডলারাইজেশন বলা হয়ে থাকে। ভারতবর্ষ তার বাইরে নয়, এবং ভারত সবার আগে শুরু করলো যে রুপি রুবল ব্যবসা। তা এইভাবে ভারতের সঙ্গে ইউএই, কাতার, অন্যান্য বিভিন্ন দেশ ভারতের ইউপিআইতে জুড়তে লাগলো। এবং ভাগ্যিস ভারত সেই সময় ইলেকট্রনিক যে পেমেন্ট সিস্টেম সেটা চালু করেছিল। এইভাবে আস্তে আস্তে অর্থনীতির নতুন মোড় ঘোরা শুরু হলো। তো এই নতুন মোড় ঘোরার ফলে কি হলো না, ডলারের চাহিদা এখনো যে খুব কমেছে তা না, কিন্তু বোঝা যাচ্ছে যে আগামী দিনে ধীরে ধীরে যখন অনেক দেশ এই ডলারের দিকে থেকে মুখ ঘুরিয়ে ইউপিআই এর দিকে যাবে বা অন্য কোনো কিছুর দিকে যাবে, ডলারের চাহিদা কমবে। তার ফলে এক সময় দেখা যাবে যে সমগ্র বিশ্বব্যাপী একখানা নতুন অর্থ ব্যবস্থার সৃষ্টি হতে চলেছে। আর সেই নতুন অর্থ ব্যবস্থায় ডলার যদি রাজত্ব করতে না পারে, আমেরিকার কিন্তু অনেকখানি ক্ষতি হয়ে যাবে। আর সেই ক্ষতি আটকাতে আমেরিকা কিন্তু চুপ করে বসে থাকবে না। তারা কি করবে যে নতুন কিছু যুদ্ধ বাঁধিয়ে দেওয়া বা সমস্যা তৈরি করে দেওয়া, সেটা করে আবার যাতে এই সিস্টেমটা ভেঙে যায়। এবং আমেরিকা যেহেতু অস্ত্র সারা বিশ্ব জুড়ে অস্ত্রের ভান্ডার দেয়, এবং তারা যে চিরকালই নীতি দুই দেশকে লড়িয়ে দাও, তাদের একজনকে অস্ত্র বিক্রি করো, যে দেশ যত বেশি ওর ওপর নির্ভর তাকে অস্ত্র বিক্রি করো, সেই অস্ত্র তাদের থেকে অস্ত্র বিক্রি করে ডলার কামাবে এবং জোর করে ডলারের মূল্য তুলবে। আর এটা করতে গেলেই কিন্তু আমরা প্রস্তুত থাকবো তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ, আমি আগেই বলেছি যে অস্ত্র নিয়ে যুদ্ধ হবে কম, অর্থ নিয়ে যুদ্ধ হবে কিন্তু অনেক বেশি। নমস্কার।